আসসালামু আলাইকুম। সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি এই করোনা প্যান্ডেমিকে সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি এখন একটি স্ক্রিন শেয়ার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা আমার যে স্ক্রিন শেয়ার করেছি সেটা দেখতে পাচ্ছেন। আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা করব অডিটিং এর, অধ্যায়ের নেম হচ্ছে টাইটেল অফ দ্য লেকচার অডিট প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, অর্থাৎ নিরীক্ষা পরিকল্পনা ও বিশ্লেষণাত্মক প্রক্রিয়া। তার লেকচার নাম্বার ৮। তার মানে হচ্ছে আজকে আমরা জানবো নিরীক্ষা পরিকল্পনা ও বিশ্লেষণাত্মক প্রক্রিয়া সম্পর্কে। অডিট প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, নিরীক্ষা পরিকল্পনা এবং বিশ্লেষণাত্মক প্রক্রিয়া, চ্যাপ্টার 7। এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করব সেগুলো এখানে দেওয়া হয়েছে। টপিকস টু বি ডিসকাসড হিয়ার: কনসেপ্ট অফ অডিট প্ল্যানিং। ফার্স্টে আমরা যেটা জানবো নিরীক্ষা পরিকল্পনা বা অডিট প্ল্যানিং সম্পর্কে। আমরা জেনারেলি বা সাধারণ অর্থে জানি যে কোনো কাজ করার পূর্বে যদি একটা এফিশিয়েন্ট প্ল্যানিং থাকে, যে কোনো কাজ করার পূর্বে যদি কোনো পরিকল্পনা করে সেই কাজ সম্পন্ন করা হয়, তাহলে কিন্তু ওই কাজটা কিন্তু এফিশিয়েন্টলি পারফর্ম করা যায় এবং পরিকল্পনার সাথে কাজটা আসলে কিভাবে সম্পন্ন হচ্ছে সেটাও কিন্তু তদারকি করা যায়। ঠিক তেমনি অডিটর যখন কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটিং করবে তার জন্য একটা পরিকল্পনা সেট করা প্রয়োজন। ওকে, অর্থাৎ কিভাবে এই পরিকল্পনা, কোন ওয়েতে এই অডিটিং কার্যক্রম সম্পন্ন হতে পারে, কোন ধরনের কার্যাবলী সেখানে সম্পন্ন হবে, কে এই অডিট অ্যাক্টিভিটিস পারফর্ম করবে, কিভাবে পারফর্ম করা হবে, কোন সময়ে পারফর্ম করা হবে, এই সমস্ত বিষয়ে কিন্তু একটা প্ল্যানিং প্রয়োজন। তার মানে কোনো নিরীক্ষা কার্যের প্রকৃতি, দ্যাট মিনস স্কোপ, টাইমিং, সময় এবং বিস্তারিত বিষয় সম্পর্কে কিন্তু একটা পূর্ব থেকেই ধারণা লাভ করা যায় অডিট প্ল্যানিং এর মাধ্যমে। তাহলে এখানে কি বলেছে? অডিট প্ল্যানিং ইজ এ প্রসেস অফ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, হু ইজ to do it, how it is to be done, and when it is to be done by the auditor in order to have efficient and effective completion of work. তার মানে একটা অডিটিং যে অ্যাক্টিভিটিস সেটা কিভাবে পারফর্ম করা হবে, কে পারফর্ম করবে, কখন পারফর্ম করবে, এই সমস্ত বিষয়ে কিন্তু একটা ডিসিশন নেওয়া যায় অডিট প্ল্যানিং এর মাধ্যমে এবং নিরীক্ষা কার্যের প্রকৃতি, সময় সম্পর্কেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায়। এই হচ্ছে আমাদের অডিট প্ল্যানিং। আমরা অডিট প্ল্যানিং নিয়ে তো অনেক কিছুই জানলাম। এখন এই অডিট প্ল্যানিং এর সুবিধাগুলো কি কি, কেন অডিট প্ল্যানিং আসলে প্রয়োজন? ফার্স্টে যেটা বলা হয়েছে, টু ইমপ্রুভ অডিট এফিসিয়েন্সি, অর্থাৎ নিরীক্ষা কার্যের কার্যকারিতা বা এফিসিয়েন্সি ইমপ্রুভ করার জন্য অডিট প্ল্যানিংটা খুব জরুরি। দেন বলেছে হেল্প ইন ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ অডিট ওয়ার্ক, অর্থাৎ নিরীক্ষা কার্যের কার্য পরিচালনা এবং নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অডিট প্ল্যানিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হেল্প ইন অ্যাটেনশন টু ইম্পর্টেন্ট ম্যাটার্স অফ অডিট, যদি একটা অডিট প্ল্যান করে নিরীক্ষা কার্য সম্পন্ন করা হয় তাহলে নিরীক্ষা কার্যের যে সকল বিষয়বস্তুগুলি রয়েছে সবগুলো বিষয়বস্তুর উপর কিন্তু একটা নজর দেওয়া যায়। ঠিক আছে, এটাই বলেছে যে হেল্প ইন অ্যাটেনশন টু ইমপ্রুভ ম্যাটার্স অফ অডিট, অর্থাৎ নিরীক্ষা কার্যে যেই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা হবে ওই বিষয়গুলোর উপর একটা মনোযোগ দেওয়া যায়। টু মিনিমাইজ অডিট রিস্ক,
অডিট কার্য সম্পন্ন করতে কিন্তু বিভিন্ন ধরনের অডিট রিস্ক অ্যারাইজ হতে পারে, ঠিক আছে। তো এই অডিট রিস্ক অ্যারাইজ করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অডিট প্ল্যানিং। এখন অডিট রিস্কটা আসলে কি একটু বলে দিচ্ছি, যে অডিটর যখন অডিটিং অ্যাক্টিভিটিস বা নিরীক্ষা কার্যক্রম শেষ করার পরে যখন সে অডিট রিপোর্ট সাবমিট করবে, তারপরেও যদি দেখা দেয় যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অসত্য কোনো তথ্য থেকে যায়, তখন কিন্তু এক ধরনের রিস্ক অ্যারাইজ হবে, সেটাকে আমরা অডিট রিস্ক বলবো। তো এই ধরনের অডিট রিস্ক মিনিমাইজ করার ক্ষেত্রে অডিট প্ল্যানিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেন যেটা বলেছে হেল্প ইন আইডেন্টিফাইং পটেনশিয়াল প্রবলেমস, এখানে একটা ইন হবে, হেল্প ইন আইডেন্টিফাইং পটেনশিয়াল প্রবলেমস, অর্থাৎ এখানে যে সম্ভাব্য যে সমস্যাগুলো থাকতে পারে একটা অডিট প্ল্যানিং করার ক্ষেত্রে, এই পটেনশিয়াল প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সমাধান করার ক্ষেত্রেও কিন্তু অডিট প্ল্যানিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন একটা এক্সাম্পল হিসেবে যদি বলতে পারি যে অডিটর অডিট কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের যে বিভিন্ন জায়গায় তাদের নগদ অর্থ ছড়িয়ে আছে, তো এটা তো একটা প্রবলেম। তো এই প্রবলেম তখন অডিটর কি করতে পারে, প্রতিষ্ঠানকে বলতে পারে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ক্যাশ বা নগদ অর্থ রয়েছে সেটা এক জায়গায় আনার জন্য। Then help utilizing the assistant properly, অর্থাৎ অডিটর যখন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে অডিটিং অ্যাক্টিভিটিস পালন করার জন্য, তো তার যে অ্যাসিস্ট্যান্ট বা সাবঅর্ডিনেট তাদেরকে প্রপারলি ইউটিলাইজ করা, তারা আদৌ ঠিকমতো কাজ করছে কিনা সেই বিষয়ে কিন্তু অডিট প্ল্যানিং হেল্প করে থাকে। দেন হেল্প ইন কোঅর্ডিনেটিং অফ আদার অডিটর্স, অন্যান্য যে অডিটররা থাকবে সব কোঅর্ডিনেট করবে, যারা অন্যান্য যে অডিটর তাদেরকেও কিন্তু কোঅর্ডিনেটিং এ অডিট প্ল্যানিং সহায়তা করে থাকে। এ হচ্ছে আমাদের অ্যাডভান্টেজেস অফ অডিট প্ল্যানিং। দেন ফ্যাক্টরস অ্যাফেক্টিং অডিট প্ল্যানিং, অর্থাৎ কিছু ফ্যাক্টর রয়েছে যেটা অডিট প্ল্যানিং বা নিরীক্ষা পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে। যেমন এখানে বলা হয়েছে সাইজ অফ দ্য কোম্পানি অ্যান্ড নেচার অফ ইটস অপারেশন, অর্থাৎ কোম্পানির আকার কেমন এবং একটা প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রকৃতি কেমন সেটাও কিন্তু অডিট প্ল্যানিংকে প্রভাবিত করতে পারে। কোম্পানির আকার, সাইজ, কোম্পানির ব্যবসায়িক নেচার, এগুলো কিন্তু বিবেচ্য বিষয় অডিট প্ল্যানিং সেট আপ করার ক্ষেত্রে। দেন স্ট্যাটিউটরি রেসপন্সিবিলিটিস, মানে বিধিবদ্ধ আইনগত দায়িত্বগুলো কি কি, অর্থাৎ অডিটরকে যে আইনগত দায়িত্বগুলো অর্পণ করা হয়েছে সেগুলোও কিন্তু বিবেচ্য বিষয়। দেন অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, অ্যাকাউন্টিং সিস্টেম হিসাব রক্ষণ ব্যবস্থা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা কেমন সেটাও কিন্তু বিবেচ্য বিষয়, এবং এটা কিন্তু অডিট প্ল্যানিং সেট আপ করার ক্ষেত্রে প্রভাব ফেলে। Then environment in which the company operates, অর্থাৎ কোম্পানি কোন পরিবেশে পরিচালিত হচ্ছে সেটাও কিন্তু অডিট প্ল্যানিংকে এফেক্ট করে। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উইথ দ্য ক্লায়েন্ট, অর্থাৎ যে নিয়োগকারী প্রতিষ্ঠান যার জন্য অডিটিংটা করা হচ্ছে, ওই প্রতিষ্ঠান প্রিভিয়াসলি যখন অডিটিং করেছে প্রতিষ্ঠানের জন্য অডিটরের মাধ্যমে, তখন তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, তো সেটা সম্পর্কেও কিন্তু অডিটরকে জানতে হয়, এবং এটাও কিন্তু অডিট প্ল্যানিং এর একটা প্রভাব ফেলে। দেন নলেজ অফ ক্লায়েন্টস বিজনেস, নিয়োগকর্তার যে বিজনেস ব্যবসায় রয়েছে, এই নিয়োগকর্তার বিজনেস সম্পর্কে তথ্য জানতে হয়, জ্ঞান অর্জন করতে হয় অডিট প্ল্যানিং করার ক্ষেত্রে। These are the factors that affect audit planning. Then হচ্ছে steps in planning an audit and designing an audit approach, অর্থাৎ
একটা অডিট প্ল্যানিং যে করা হবে, এই অডিট প্ল্যানিং করার জন্য আসলে ধাপগুলো কি কি সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। ফার্স্টেই যেটা বলা হয়েছে প্রি প্ল্যান দ্য অডিট, অর্থাৎ কোনো নিরীক্ষা পরিকল্পনা প্রণয়নের পূর্বে পূর্ব পরিকল্পনা করতে হয়। অর্থাৎ একটা নিরীক্ষা অডিট প্ল্যানিং করার জন্য প্রি প্ল্যানিং পূর্ব পরিকল্পনার প্রয়োজন। ঠিক আছে, তো পূর্ব পরিকল্পনা যখন করা হবে তখন কিছু বিষয় কিন্তু অডিটরকে মাথায় রাখতে হয়। অডিটর ফার্স্টই চিন্তা করে তার এক্সিস্টিং যে ক্লায়েন্ট রয়েছে, এক্সিস্টিং বর্তমান যে মক্কেল রয়েছে তার জন্য কি সে অডিটিং করবে, নিরীক্ষা করবে, না নতুন কোনো ক্লায়েন্টের কাছে যাবে, অর্থাৎ নতুন কোনো ক্লায়েন্টের জন্য অডিটিং করবে। এটা কিন্তু তার জন্য একটা বিবেচ্য বিষয়। ঠিক আছে, দেন সে চিন্তা করবে যে কোন মক্কেলের অ্যাকচুয়ালি আসলে তার কোন মক্কেলের জন্য বা কোন ক্লায়েন্টের জন্য অডিটরকে অডিটিং করা উচিত। ঠিক আছে, তারপরে সে যখন ডিসিশন নিয়ে নেবে, অডিটিং নিয়োগকর্তা বা যে মক্কেল বা ক্লায়েন্ট রয়েছে তার সাথে কোনো প্রকার ভুল বুঝাবুঝি থাকলে সেটা দূর করে দেন তারা একটা কন্ট্রাক্ট সাইন করবে এবং তারা অডিট কার্যক্রমের সাথে যুক্ত হয়ে যাবে, অডিটর অডিট কার্যক্রমের সাথে যুক্ত হয়ে যাবে, একটা সমঝোতায় আসবে আর কি ক্লায়েন্টের সাথে। এই হচ্ছে প্রি প্ল্যান দ্য অডিট। দেন অবটেইন ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, অর্থাৎ কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কিন্তু প্রয়োজন অডিটরের জন্য একটা অডিট প্ল্যানিং সেট করার জন্য। যেমন হতে পারে যে নতুন যে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য বা কোম্পানি বা ফার্মের জন্য যে অডিটর যখন কোনো অডিটিং করবে, ওই প্রতিষ্ঠান সম্পর্কে ব্যবসায় সম্পর্কে বিভিন্ন তথ্য তার সংগ্রহ করতে হতে পারে, ওই শিল্প সম্পর্কে বিভিন্ন তথ্য তার সংগ্রহের প্রয়োজন হতে পারে। and this is the obtaining background information. Then বলেছে যে obtain information about clients legal obligation, অর্থাৎ নিয়োগকর্তার আইনগত যে নিয়োগকর্তার আইনগত বাধ্যবাধকতা সমূহের সম্পর্কে কিন্তু তথ্য সংগ্রহ করতে হয়। আইনগত একটা প্রতিষ্ঠানে কিন্তু আইনগত বিভিন্ন দলিল থাকে, এই দলিল সম্পর্কে তথ্য নিতে হয়। যেমন পরিমেল নিয়মাবলী, স্মারকলিপি বা উপবিধি বা বিভিন্ন ধরনের সভা হয়ে থাকে, এই সভার কার্য বিবরণী সম্পর্কেও কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে একটা অডিট প্ল্যান সেট করার জন্য। দেন বলা হচ্ছে পারফর্ম প্রিলিমিনারি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। ঠিক আছে, অর্থাৎ প্রাথমিক বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার এখানে সম্পন্ন করা হতে পারে, সম্পাদন করা হতে পারে, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর সম্পন্ন করা যেতে পারে এখানে। আর এর মাধ্যমে কিন্তু যে অডিট প্ল্যানিং করা হবে সেই অডিট প্ল্যানিং এর সময়, অডিটিং এর আওতা সম্পর্কে কিন্তু এক ধরনের ধারণা লাভ করা যায়। অ্যানালাইটিক্যাল প্রসিডিউর সম্পর্কে আমরা এর পরবর্তী লেকচারে বিস্তারিত জানবো। সরি। Then set materiality and assess acceptable audit risk, অর্থাৎ বস্তুনিষ্ঠতা এখানে তৈরি করতে হবে এবং অডিট রিস্ক, সেই অডিট রিস্ককে নিরূপণ করতে হবে। একটা প্রতিষ্ঠানের কিন্তু অডিট রিস্ক অ্যারাইজ হতে পারে। অডিটর যখন কোনো কোনো প্রতিষ্ঠানের অডিটিং কার্যক্রম সম্পন্ন করবে, তো এই অডিটিং কার্যক্রম সম্পন্ন করার জন্য তাকে বিভিন্ন ধরনের সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়, তাকে অপিনিয়ন দিতে হয়, তাকে কোনো রিপোর্ট প্রদান করতে হয়। তো রিপোর্ট প্রদান করার পরে বা অপিনিয়ন প্রদান করার পরে যদি কোম্পানি মনে করে যে তারপরেও প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়েছে সেখানে অসত্য কোনো তথ্য রয়েছে, তখন কিন্তু এক ধরনের রিস্ক অ্যারাইজ হবে, আর সেটাকে অডিট রিস্ক বলা হবে। এই অডিট রিস্কের অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য মাত্রা কতটুকু হবে সেটাও কিন্তু এখানে নিরূপণ করা হবে একটা অডিট প্ল্যানিং সেট আপ করার জন্য।
Then understand internal control and assess control risk, অর্থাৎ প্রতিষ্ঠানের যেই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে কিন্তু ধারণা লাভ করতে হবে এবং এই সম্পর্কিত যে নিয়ন্ত্রণ ঝুঁকি রয়েছে সেই নিয়ন্ত্রণ ঝুঁকি সম্পর্কেও কিন্তু একটা নিরূপণ প্রয়োজন। তো নিয়ন্ত্রণ ঝুঁকি আসলে যে অভ্যন্তরীণ যে নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানের এই নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার পরেও যদি প্রতিষ্ঠানের কোনো রকম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অসত্য তথ্য থেকে যায় তো সেই কারণে যেই ঝুঁকি তৈরি হবে সেটাকে আমরা কন্ট্রোল রিস্ক বলতে পারি। এবং ফাইনালি ডেভেলপ ওভারঅল অডিট প্ল্যান অ্যান্ড অডিট প্রোগ্রাম, অর্থাৎ সবশেষে একটা অডিট প্ল্যান নিরীক্ষা পরিকল্পনা ডেভেলপ করা হবে এবং অডিট প্রোগ্রাম একটা অডিট কার্যক্রম নিরীক্ষা কর্মসূচি তৈরি করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে স্টেপস ইন প্ল্যানিং অ্যান্ড অডিট। Then initial audit planning and pre-plan and audit. একটু আগে আমরা জানলাম যে একটা অডিট প্ল্যানিং যখন সেট আপ করা হবে তো তার জন্য পূর্ব পরিকল্পনা কিন্তু ফার্স্ট স্টেপটাই আমরা দেখলাম যে পূর্ব পরিকল্পনার কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো এই পূর্ব পরিকল্পনাটা আসলে কেমন হবে, এই পূর্ব পরিকল্পনার সাথে কোন বিষয়গুলো বিবেচনা করা হয় সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। যেমন এখানে বলেছে দ্য কনসেপ্টস which are related with initial audit planning are as follows. ফার্স্টই বলেছে নিউ ক্লায়েন্ট ইনভেস্টিগেশন। ঠিক আছে, অডিটর নতুন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবে কিনা এখানে অবশ্যই তাকে ইনভেস্টিগেট করতে হবে। হ্যাঁ, অথবা আরেকটা বিষয় বলেছে যে কন্টিনিউইং এক্সিস্টিং ক্লায়েন্ট, বা সে চাইলে তার বর্তমান যেই ক্লায়েন্ট রয়েছে মক্কেল রয়েছে তার সাথেও কিন্তু সে কাজ করতে পারে। তাহলে অডিটর এখানে চিন্তা করবে যে তার বর্তমানে যেই ক্লায়েন্ট বা নিয়োগকর্তা রয়েছে যাদের সাথে পূর্বে কাজ করেছে অডিটিং বিষয়ে, তো তাদের সাথে কি কাজ করবে কিনা, বা নতুন কোনো ক্লায়েন্ট নতুন কোনো নিয়োগকর্তা বা অডিটিং করার জন্য নতুন কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করবে কিনা সেই ব্যাপারে সে সিদ্ধান্ত নিবে। Then identify clients reasons for audit, অর্থাৎ এই যে অডিটিং করা হচ্ছে ক্লায়েন্ট যে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো অডিট করবে এই অডিটিং করার জন্য রিজন গুলো কি কি সেটাও কিন্তু জানাটা জরুরি একজন অডিটরের জন্য। ঠিক আছে, দেন এখানে বলা হচ্ছে obtaining and understanding with client, অর্থাৎ ক্লায়েন্ট বা যে নিয়োগকর্তা থাকবে তার সাথে কিন্তু একটা বোঝাপড়ায় আসা উচিত এবং তার সাথে বিভিন্ন ভুল বুঝাবুঝি থাকলে সেটা দূর করে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসবে অডিটর। এবং এখানে দেখা যায় যে অডিটরের যে দায়িত্বগুলো রয়েছে, যে লিমিটেশনগুলো রয়েছে, আইনগত বাধ্যবাধকতাগুলো রয়েছে এই সম্পর্কে কিন্তু একটা বোঝাপড়ায় আসবে। Then select assistant for the engagement. Then সর্বশেষে কি করবে অডিটর তার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে, সাবঅর্ডিনেট নিয়োগ করবে এই অডিটিং অ্যাক্টিভিটিস এফিশিয়েন্টলি পারফর্ম করার জন্য। এই হচ্ছে ইনিশিয়াল অডিট প্ল্যানিং অ্যান্ড প্রি প্ল্যান অ্যান্ড অডিট। আচ্ছা, এখানে যেটা এখন বলেছে যে obtaining and understanding with client, আমরা একটু আগেও জানলাম সেটা হচ্ছে যে যে নিয়োগকর্তা বা মক্কেল থাকবে অডিটরের তার সাথে একটা বোঝাপড়ার ব্যাপার আছে। সেটা কেমন? অর্থাৎ যে ক্লায়েন্ট যে অডিটরকে নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানের জন্য তার সাথে কোনো ভুল বুঝাবুঝি থাকতে পারে, তো সেই ভুল বুঝাবুঝি দূর করে একটা বোঝাপড়ায় আসবে। ঠিক আছে, যেটা বলেছে দেখো as auditing procedure is accomplished by a contract with auditor, the auditor needs to reach an understanding with the client to avoid misunderstanding between them.
তার মানে অডিটিং প্রসিডিউর অ্যাকমপ্লিশ সম্পন্ন করার জন্য একটা বোঝাপড়ায় আসতে হবে। কার সাথে বোঝাপড়ায় আসতে হবে? নিয়োগকর্তা বা মক্কেলের সাথে। কেন আসতে হবে? তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি যদি থাকে সেটা দূর করার জন্য। তবে এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে অডিটর তার যে দায়িত্বগুলো, রেসপন্সিবিলিটি রয়েছে, তার যে কন্ডিশন শর্ত রয়েছে, বিভিন্ন নীতিমালা রয়েছে, আইনগত বাধ্যবাধকতা রয়েছে এবং লিমিটেশন রয়েছে, এই সম্পর্কে কিন্তু জানাবে, ক্লায়েন্টকে জানাবে। ঠিক আছে, তার রেসপন্সিবিলিটি, লিমিটেশন, কন্ডিশন, এবং তার একটা বোঝাপড়ায় চলে আসবে। দেন কনসেপ্ট অফ অডিট স্ট্র্যাটেজি, অর্থাৎ নিরীক্ষার কর্মকৌশল। আচ্ছা, কর্মকৌশল বা স্ট্র্যাটেজি বলতে আমরা কি বুঝি? যখন একটা কাজের জন্য প্ল্যানিং করা হবে, প্ল্যানিং অলরেডি আমরা জানি যে প্ল্যানিং ইজ এ কোর্স অফ ফিউচার অ্যাকশন, অর্থাৎ ভবিষ্যতের কোনো কাজ সম্পন্ন করার জন্য বর্তমানে কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়। তো একটা প্ল্যানিং সেট আপ করার জন্য এই প্ল্যানিংটা কিভাবে করা হবে তার জন্য কিন্তু গাইডলাইনের দরকার হয়। আর ওই গাইডলাইনকে কি বলা হয়? স্ট্র্যাটেজি বা কর্মকৌশল। ওকে, তাহলে একটা অডিট প্ল্যানিং এর জন্য তো গাইডলাইন দরকার। তাহলে আমরা বলতে পারি অডিট স্ট্র্যাটেজি বা কর্ম পরিকল্পনা হচ্ছে কিছু গাইডলাইন টু প্রিপেয়ার অর ডেভেলপ অ্যান অডিট প্ল্যান, অর্থাৎ একটা নিরীক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যখন কোনো কর্মকৌশল অবলম্বন করা হবে বা গাইডলাইন তৈরি করা হবে, সেটাকে আমরা অডিট স্ট্র্যাটেজি বলে থাকবো। দেখো এখানে কি বলেছে, দ্য অডিট স্ট্র্যাটেজি সেটস আউট ইন জেনারেল টার্মস how the audit is to be conducted and sets the scope, timing, and direction of the audit. অর্থাৎ অডিটিং কার্যক্রমের স্কোপ, আওতা, পরিধি, সময় এগুলো কিন্তু নির্ধারণ করা হয় অডিট পরিকল্পনার মাধ্যমে। And the strategy is then used as a guideline when developing an audit plan. অর্থাৎ অডিট প্ল্যান ডেভেলপ করার জন্য এটা একটা গাইডলাইন হিসেবে ব্যবহার করা হয়। Then different techniques or strategies of auditing. অর্থাৎ এই অডিটিং এর যে বিভিন্ন কর্মকৌশল, এই কর্মকৌশলের প্রকারভেদগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথমেই যেটা বলেছে, ইনকোয়ারি অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড ইন্টারনাল চেক সিস্টেম, অর্থাৎ প্রতিষ্ঠানে যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অভ্যন্তরীণ যে নিবারণ ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু জাস্টিফাই করে দেখবে, ইনকোয়ারি করে দেখবে কতটুকু কার্যকারিতা রয়েছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। কারণ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপরই কিন্তু প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যথার্থতা, নির্ভুলতা কিন্তু নির্ভর করবে। দেন বলছে এক্সামিনেশন অফ অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ হিসাব রক্ষণ যে ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানের, এই হিসাব রক্ষণ ব্যবস্থা কতটুকু অ্যাকিউরেট সেটা কিন্তু এখানে এক্সামিন করা হবে অডিটরের মাধ্যমে। যেমন অ্যাকাউন্টিং সিস্টেমে বিশেষ করে যেই ধরনের লেনদেনগুলো সংগঠিত হয়, এই লেনদেনগুলো যখন লিপিবদ্ধকরণ করা হয়, যখন লেজার তৈরি করা হয়, ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয়, এই সমস্ত হিসাব কার্যাবলীর যথার্থতা বা অ্যাকিউরেসি কতটুকু সেগুলো কিন্তু অবশ্যই এক্সামিন করা হয়, এবং এটা একটা কিন্তু টেকনিক্স অফ অডিটিং। দেন এক্সামিনেশন অফ রেকর্ড অ্যান্ড ডকুমেন্ট, অর্থাৎ প্রতিষ্ঠানের যে বিভিন্ন দলিলপত্র বা ডকুমেন্ট রয়েছে এগুলোর কিন্তু যাচাই বাছাই করে বা পরীক্ষা নিরীক্ষা করা হতে পারে অডিটিং এর টেকনিক হিসেবে। যেমন আমরা জানি যে একটা কোম্পানির জন্য ব্যবহার করা হয় পরিমেল নিয়মাবলী, তারপরে হচ্ছে স্মারকলিপি, এই স্মারকলিপি পরিমেল নিয়মাবলীও কিন্তু পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে অডিটর। আবার অংশীদারি ব্যবসায়ের জন্য যে চুক্তিপত্র রয়েছে, সেই চুক্তিপত্রও কিন্তু যাচাই বাছাই করে সে পুনরায় দেখতে পারে। দেন প্রিপারেশন অফ ফ্লো চার্ট, অর্থাৎ প্রবাহ চিত্র তৈরি করা। প্রতিষ্ঠানের যে নিরীক্ষা কার্যগুলো
বা প্রতিষ্ঠানের যে বিভিন্ন কার্যক্রম রয়েছে প্রত্যেকটা কার্যক্রমকে বিভিন্ন স্তরে ভাগ করা হবে এবং এই বিভিন্ন স্তরে ভাগ করে প্রত্যেকটা স্তর কিন্তু রিলেটেড থাকবে, সম্পর্কযুক্ত থাকবে, পর্যায়ক্রমে ভাগ করা হবে এবং পর্যায়ক্রমে ভাগ করে প্রত্যেকটা স্তরের কার্যক্রম সম্পন্ন করা হবে। এই জন্য কি অডিটর কি করতে পারে, একটা ফ্লো চার্ট তৈরি করতে পারে এবং ফ্লো চার্টের মাধ্যমে এই প্রত্যেকটা স্তরের কার্যক্রমকে সে নিরীক্ষা করে দেখতে পারে। দেন কালেকশন অফ কনফার্মেশন সার্টিফিকেট, অর্থাৎ প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা থাকতে পারে, সেই উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিকট থেকে প্রতিষ্ঠানের যে দলিলপত্রগুলো সংগ্রহ করা হয়েছে এই দলিলপত্রের যথার্থতা সম্পর্কে কিন্তু এক ধরনের স্বীকৃতি নিতে পারে, স্বীকৃতি সংগ্রহ করতে পারে অডিটর, যেটাও কিন্তু অডিটিং এর স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। দেন ভেরিফিকেশন অফ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, কোনো ফার্ম বা প্রতিষ্ঠানের যে অ্যাসেট রয়েছে, সম্পদ রয়েছে, লায়াবিলিটি রয়েছে, সেটার অস্তিত্ব কতটুকু সেটাও কিন্তু এখানে ভেরিফাই করতে পারে অডিটর। সে চাইলে নিজে গিয়ে কিন্তু পরিদর্শন করে অ্যাসেটের অস্তিত্ব সম্পর্কে কিন্তু সে নিরীক্ষা করতে পারে। দেন যেটা বলেছে যে অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে বিশ্লেষণ করা হবে নির্ভুলভাবে, ফাইন্যান্সিয়াল বা স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীকে বিশ্লেষণ করা যেতে পারে। দেন অবজারভেশন, অর্থাৎ নিরীক্ষকের যেই বুদ্ধিমত্তা রয়েছে এই বুদ্ধিমত্তা ব্যবহার করে, দক্ষতা ব্যবহার করে সে অনুধাবন করে এক ধরনের আইডিয়া নিতে পারে পুরো প্রতিষ্ঠান সম্পর্কে, অডিটিং অ্যাক্টিভিটিস কিভাবে প্লে করতে হতে পারে। এ হচ্ছে বিভিন্ন রকম টেকনিক্স অর স্ট্র্যাটেজিস অফ অডিটিং। দেন অডিট প্রসিডিওর বা নিরীক্ষা পদ্ধতি। আমরা একটু আগে জানলাম অডিট স্ট্র্যাটেজি সম্পর্কে, যেটা হচ্ছে কর্মকৌশল একটা অডিট প্ল্যানিং নেওয়ার গ্রহণ করার পূর্বে। এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অডিট প্রসিডিওর বা নিরীক্ষা পদ্ধতি। এটা আসলে কি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আসলে নিরীক্ষা পদ্ধতি হচ্ছে কার্য পদ্ধতি। যখন কোনো অডিটর একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিরীক্ষা করবে, তো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিরীক্ষা করার জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কতটুকু নির্ভুল, কতটুকু অ্যাকিউরেট সেটা কিন্তু তাকে অবশ্যই নিরীক্ষা করতে হয়। আর তার জন্য কিন্তু বিভিন্ন রকম সাক্ষ্য প্রমাণ বা এভিডেন্স কিন্তু একজন অডিটরকে সংরক্ষণ করতে হয়। আর এই এভিডেন্স সংগ্রহ করার জন্য অনেক তথ্য কিন্তু তার প্রয়োজন হয়। তো এই তথ্য সংগ্রহ করার যে পদ্ধতি সাক্ষ্য প্রমাণের জন্য সেটাকেই আমরা বলতে পারি অডিট প্রসিডিওর বা নিরীক্ষা পদ্ধতি। আর এই অডিট প্রসিডিওর আবার হচ্ছে দুই রকম বেসিক্যালি, যেমন এখানে একটা বলা হচ্ছে কমপ্লায়েন্স প্রসিডিওর, আরেকটা হচ্ছে সাবস্ট্যান্টিভ প্রসিডিওর। কমপ্লায়েন্স প্রসিডিওর মানে হচ্ছে নির্দেশিত পদ্ধতি, অর্থাৎ প্রতিষ্ঠানের যে নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে যেই অডিট প্রসিডিওর তৈরি করা হবে সেটাকে বলা হবে কমপ্লায়েন্স প্রসিডিওর বা নির্দেশিত পদ্ধতি। দেন আরেকটাকে বলা হচ্ছে সাবস্ট্যান্টিভ প্রসিডিওর বা স্থায়ী বা স্বতন্ত্র পদ্ধতি। তো সাবস্ট্যান্টিভ প্রসিডিওর বা স্থায়ী পদ্ধতিটা আসলে কি, অর্থাৎ প্রতিষ্ঠানের অডিটিং অ্যাক্টিভিটিস পরিচালনার জন্য যে সাক্ষ্য প্রমাণগুলো দরকার হয়, তো এই সাক্ষ্য প্রমাণের জন্য যে বিভিন্ন দলিল পত্রগুলো কালেকশন বা সংগ্রহ করা হবে, এই দলিল পত্রগুলোর সঠিকতা, সম্পূর্ণতা কতটুকু, যথার্থতা কতটুকু, এটার জন্য যে নিরীক্ষা পদ্ধতি সেটাকে আমরা বলে থাকবো সাবস্ট্যান্টিভ প্রসিডিওর। তাহলে কমপ্লায়েন্স প্রসিডিওর কোনটা? প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে যেই নিরীক্ষা পদ্ধতি হবে সেটাকে বলা হবে কমপ্লায়েন্স প্রসিডিওর।
আর প্রতিষ্ঠানের সাক্ষ্য প্রমাণ যখন সংগ্রহ করা হবে নিরীক্ষা কার্যক্রমের জন্য, এই সাক্ষ্য প্রমাণের জন্য যে দলিল পত্রাদি সংগৃহীত হবে, এই দলিল পত্র বা ডকুমেন্টস এর যথার্থতা সম্পূর্ণতা কতটুকু তার জন্য যে নিরীক্ষা পদ্ধতি, সেটাকে আমরা বলতে পারি সাবস্টেন্টিভ প্রসিডিউর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অডিট প্রসিডিউর সম্পর্কে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। দেন স্টেপস অফ অডিট প্রসিডিউর, অর্থাৎ আমরা যে নিরীক্ষা পদ্ধতি সম্পর্কে যে বিস্তারিত জানলাম, এই নিরীক্ষা পদ্ধতির জন্য কতগুলো স্টেপ বা ধাপ রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। ফার্স্টে যেটা বলেছে রিভিউইং ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা। যেমন এখানে কোন কোন গুরুত্বপূর্ণ কাজগুলো পর্যালোচনা করা যেতে পারে, অবচয়যোগ্য যে সম্পত্তিগুলো রয়েছে তার উপর যে অবচয় ধার্য করা হবে, তো অবচয়যোগ্য সম্পত্তিগুলোর যে অবচয় ধার্য করার পদ্ধতি কি সেটা এখানে পর্যালোচনা করা যেতে পারে। হ্যাঁ, দেন মজুদ পণ্য মূল্যায়ন করার পদ্ধতিগুলো কি সেটা এখানে পর্যালোচনা করা যেতে পারে। তো এরকম গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলো অডিট প্রসিডিউর শুরুতেই কিন্তু পর্যালোচনা করা হয়। দেন কালেকশন অফ এভিডেন্স, অডিট প্রসিডিউর বা নিরীক্ষা পদ্ধতি করার জন্য কিন্তু সাক্ষ্য প্রমাণের প্রয়োজন। তো সেই সাক্ষ্য প্রমাণ এখানে সংগ্রহ করা হবে। তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যান্ড কাউন্টিং। ফিজিক্যাল ভেরিফিকেশন বলতে এটা অলরেডি আগেও বলেছি যে প্রতিষ্ঠানের যে অডিটর রয়েছে, অডিটরের মাধ্যমে যে প্রতিষ্ঠানের অডিটিং কার্যক্রম সম্পন্ন হবে, তো অডিটর পরিদর্শন করতে পারে। ঠিক আছে, সরাসরি পরিদর্শন করে প্রতিষ্ঠানের যে সম্পদ, স্থায়ী যে সম্পদ বা অন্যান্য যে সম্পদ রয়েছে, এই সম্পদের অস্তিত্ব আদৌ আছে কিনা সেটা কিন্তু সে পরিদর্শন করেই জানতে পারে। তারপরে বলেছে যে প্রিপারেশন অফ ডিফারেন্ট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, অর্থাৎ বিভিন্ন রকম মিলকরণ বিবরণী কিন্তু এখানে তৈরি করা যেতে পারে। বিভিন্ন রকম মিলকরণ বিবরণী তৈরি করেও কিন্তু অডিট প্রসিডিউরটা এগিয়ে নেওয়া হয়। যেমন নগদান বইয়ের যে জ্যার রয়েছে তার সাথে যদি ব্যাংক পাস বইয়ের জ্যারের যদি কোনো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কিন্তু তৈরি করা যেতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করা হয়। দেন ইউজেস অফ স্পেশাল টিক মার্ক, অর্থাৎ কিছু লেনদেন সংঘটিত হতে পারে যেগুলো স্পেশাল মনে হতে পারে অডিটরের নিকট, সেই স্পেশাল লেনদেনগুলো পর্যালোচনার জন্য এক ধরনের বিশেষ টিক মার্ক ব্যবহার করা যেতে পারে। তবে এটা প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা কিন্তু জানবে না, জাস্ট এটা অডিটরের সুবিধার্থে অডিটর এই কাজটা করবে। দেন বলছে যে রুটিন চেক অ্যান্ড টেস্ট চেক। রুটিন চেকিং বলতে প্রতিষ্ঠানের যে বিভিন্ন হিসাব কার্যগুলো হচ্ছে, জার্নাল তৈরি হচ্ছে, জাবেদা, লেজার, খতিয়ান তৈরি হচ্ছে, তারপরে ট্রায়াল ব্যালেন্স এবং অন্যান্য যে হিসাব বইগুলো রয়েছে, এই বিভিন্ন ধরনের হিসাব কার্যের অ্যাকুরেসি কতটুকু, মানে গাণিতিক যেই হিসাব রয়েছে, গাণিতিক হিসাবের অ্যাকুরেসি কতটুকু, সেটা কিন্তু জাস্টিফাই করা রুটিন চেকিং এর মধ্যে পড়ে। দেন টেস্ট চেকিং, অর্থাৎ টেস্ট চেকিং বলতে যে একটা প্রতিষ্ঠানের কিন্তু অসংখ্য লেনদেন হয়, তো সকল লেনদেন অনেক সময় কিন্তু নিরূপণ করা সম্ভব হয় না। সেখান থেকে অডিটর কি করবে, কিছু লেনদেন বাছাই করবে, সেগুলা কি জাস্টিফাই করবে এবং এগুলার যথার্থতা নিরূপণ করে দেখবে, এবং ওই লেনদেনগুলো যদি সঠিক হয়, নির্ভুল হয়, তখন অডিটর সিদ্ধান্ত নিতে পারে যে অন্যান্য লেনদেনগুলোও নির্ভুল হয়েছে, যেটাকে আমরা টেস্ট চেকিং বলতে পারি। অ্যান্ড মিসেলেনিয়াস, বিবিধ কিছু স্টেপ বা ধাপ রয়েছে এখানে অডিট প্রসিডিউরের জন্য, যেমন এক বৈঠকেই পুরো হিসাব নিরীক্ষা করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অডিট প্রসিডিউর বা নিরীক্ষা পদ্ধতি বা কার্য পদ্ধতির বিভিন্ন ধাপসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তারপরে হচ্ছে ডেভেলপ ওভারঅল অডিট স্ট্র্যাটেজি, অর্থাৎ সামগ্রিক যে অডিট স্ট্র্যাটেজি রয়েছে এই সামগ্রিক অডিট স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য বা সামগ্রিক নিরীক্ষা কর্মকৌশল ডেভেলপ করার জন্য আসলে কিভাবে ডেভেলপ করতে হবে সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। এখানে অবশ্যই অডিটরকে কিছু বিষয় পারফর্ম করতে হবে, যেমন টু ফিক্স নেচার অর স্কোপ অফ ফাংশনস অফ অডিটিং, অর্থাৎ অডিটিং কার্যক্রম বা নিরীক্ষা কার্যক্রমের জন্য যেই পরিধি রয়েছে, স্কোপ রয়েছে, সেটা ফিক্স করতে হবে। টু সেট টাইমিং ফর প্রিপেয়ারিং অডিট রিপোর্ট তৈরি করার জন্য টাইম অবশ্যই সেট করতে হবে। টু কনসিডার টু প্রফেশনাল কেয়ার ইন টিম ওয়ার্ক, অর্থাৎ অডিটর যখন একটা টিম ওয়ার্কের মাধ্যমে অডিটিং কার্যক্রম সম্পন্ন করবে তো সেই টিম ওয়ার্কের মধ্যে যেন প্রফেশনাল কেয়ারিং, পেশাগত নৈপুণ্য যত্ন যাতে থাকে সেটা অবশ্যই বিবেচনা করতে হবে। টু কনসিডার ইনিশিয়াল রেজাল্ট অফ অডিট ফাংশন, অর্থাৎ অডিট ফাংশন বা নিরীক্ষা কার্যক্রমে যে প্রাথমিক ফলাফল দেয়া হয় সেটাও কিন্তু বিবেচ্য বিষয়। and to set direction, timing and scope of an audit. তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই একজন অডিটরকে পারফর্ম করতে হবে একটা ওভারঅল অডিট স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য। দেন আমরা যে কনসেপ্টটা দেখতে পাচ্ছি, আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্লায়েন্টস বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ এটা আগেও আমরা একটু জেনে আসছি যে অডিটরকে যখন কোনো প্রতিষ্ঠানের অডিটিং করবে, নিরীক্ষা কার্যক্রম করবে, তখন এই নিয়োগকর্তা ক্লায়েন্টের বিজনেস এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে কিন্তু ধারণা লাভ করতে হবে। যদি অডিটর এফিশিয়েন্টলি কোনো অডিট ফাংশন পারফর্ম করতে চায় এবং যে কোনো প্রবলেম আইডেন্টিফাই করতে চায় বা অডিট রিস্কগুলো থাকবে সেগুলো যদি সে দূর করতে চায় তাহলে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি প্রয়োজন। আর অডিটর যদি নিয়োগকর্তা বা ক্লায়েন্টের ব্যবসায় সম্পর্কে ধারণা নিতে চায় বা সেই শিল্প সম্পর্কে যদি ধারণা নিতে চায় তাহলে কিছু সোর্স আছে, সোর্স থেকে চাইলে কিন্তু নলেজ নিতে পারে। যেমন বলেছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ অর্গানাইজেশন, অর্থাৎ প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে, আর্থিক বিবরণী রয়েছে, সেখান থেকে কিন্তু এক ধরনের ধারণা নেওয়া যায় প্রতিষ্ঠান সম্পর্কে। দেন মিটিং স্টেটমেন্ট অফ শেয়ার হোল্ডার অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ শেয়ার হোল্ডার এবং পরিচালনা পর্ষদের যে মিটিং হয়, যে সভা হয়ে থাকে, এই সবার কার্য বিবরণী থেকেও কিন্তু এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং নেওয়া যায়। দেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ প্রিভিয়াস ইয়ার, প্রতিষ্ঠানের বিগত বছরগুলোর আর্থিক বিবরণী থেকে কিন্তু প্রতিষ্ঠানের ব্যবসায় সম্পর্কে ধারণা লাভ করা যায়। অডিট এভিডেন্স অ্যান্ড আদার ফাইলস অফ প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ সাক্ষ্য প্রমাণ যেগুলো সংগ্রহ করা হবে অডিট প্রসিডিউর জন্য, তো এই সাক্ষ্য প্রমাণ থেকে এবং অন্যান্য যে ফাইলগুলো থাকবে অতীতের প্রিভিয়াস ইয়ারের সেই ফাইলগুলো থেকেও কিন্তু একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নেওয়া যায়। দেন টু কনসাল্ট উইথ এমপ্লয়িজ অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবস্থাপনার যে বিভিন্ন কর্মকর্তা থাকবে তাদের সাথে কনসাল্ট করে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করেও কিন্তু এক ধরনের ধারণা লাভ করা যাবে। দেন বিজনেস জার্নাল অ্যান্ড ম্যাগাজিন, অর্থাৎ ব্যবসায়িক যেই জার্নাল এবং বাৎসরিক যে জার্নাল ম্যাগাজিন প্রকাশ করা হয় সেটা থেকেও কিন্তু এক ধরনের ধারণা নেওয়া যায়। দেন টু ডিসকাস উইথ এক্সপার্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের অভিজ্ঞ ব্যক্তিরা থাকে, অর্থনীতিবিদ থাকতে পারে, ঠিক আছে, তারপর প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত তৃতীয় পক্ষ থাকতে পারে, সেটা হতে পারে ব্যাংক, হতে পারে পাওনাদার, বিনিয়োগকারী, তাদের থেকেও কিন্তু ওই প্রতিষ্ঠানের সম্পর্কে এক ধরনের ধারণা অর্জন করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্লায়েন্টস বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি বাই অডিটর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের আজকের স্টাডি, আজকের লেসন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা আজকের লেকচার বুঝতে পেরেছেন। আমরা আজকে যে জানতে পারলাম নিরীক্ষা পরিকল্পনা এবং বিশ্লেষণাত্মক প্রক্রিয়া সম্পর্কে, অর্থাৎ অডিট প্ল্যানিং এবং অ্যানালাইটিক্যাল প্রসিডিউর নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার বিস্তারিত জানব। তো আশা করি আপনারা বাসায় পড়াশোনা করবেন
এবং আপনাদের এই লেকচারের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো আল্লাহ হাফেজ, আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।